ফ্রেমিং এফেক্টের ফাঁদে আমরা কেন পা দিই? আসসালামু আলাইকুম, আমি আওয়ান। আমাদের ফ্রেমিং এফেক্ট এই ভিডিওর তৃতীয় অংশে আপনাকে স্বাগত। আমরা এখন কথা বলবো ফ্রেমিং এফেক্টটা কেন হয় আমাদের মাঝে এই প্রভাবটা কিভাবে আসে এবং কিভাবে আমরা এটা আসলে এড়িয়ে থাকতে পারি। তো চলুন শুরু করা যাক। সো আমি আগের ভিডিওতে চারটা প্ল্যান নিয়ে কথা বলছিলাম, যেখানে একটা প্রোগ্রামের বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছিল, যেখানে প্রোগ্রামের যে ফলাফল, সেই ফলাফলটাকে আমরা চারটা প্ল্যানের মাধ্যমে আপনাকে উপস্থাপন করেছিলাম, প্ল্যান এ, বি, সি ও ডি। তো প্ল্যান এ আর বিতে আমরা খুব পজিটিভলি ঘটনাগুলো বলেছি এবং বি আর ডিতে আমরা সি আর ডিতে আমরা নেগেটিভলি ঘটনাগুলো উপস্থাপন করেছি। সুতরাং আমরা দেখিয়েছি যে আপনি এই ভিন্ন ভিন্ন ফ্রেমে ডিসিশন মেকিংটা ভিন্নভাবে করেন। তো প্ল্যান এ আর প্ল্যান সি ছিল একদম একই জিনিস, আর প্ল্যান বি আর প্ল্যান ডিও একই ছিল, এবং পরিসংখ্যান ও প্রবাবিলিটির ভাষায় চারটা প্ল্যানই বেশ কাছাকাছি জিনিস। তবু মানুষ আসলে পজিটিভ ফ্রেমিংয়ে বা বাঁচানোর কথা শুনলে সাধারণত নিরাপদ প্ল্যানটাকেই বেছে নেবে, এবং নেগেটিভ ফ্রেমিংয়ে বা নেগেটিভভাবে যদি আমি কোনো তথ্যকে উপস্থাপন করি তবে সে ঝুঁকিপূর্ণ প্ল্যানটা বেছে নেবে। তো হোয়াটস গোয়িং অন, আসল ব্যাপারটা আসলে কি হচ্ছে এখানে? তো মানুষ এই ফ্রেমিং এফেক্টে ফাঁদে পা দেয় এ কেন, তা নিয়ে বহুবিধ গবেষণা হয়েছে। এর মধ্যে মূলত আমি অনেক জিনিসপত্র ঘেটে যেটা বুঝেছি যে তিনটা জিনিসকে মুখ্য কারণ হিসেবে ধরা হয়। আরো অনেক কারণ আছে, আপনারা চাইলে কিছু রেফারেন্স দেওয়া থাকবে এই ভিডিওর ইনফরমেশনে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন থেকে। তো বিহেভিয়ারাল ইকোনমিক্সের একটা প্রসপেক্ট থিওরি নামে একটা থিওরি আছে, সেটার প্রেক্ষিতে অনেকটা কে ব্যাখ্যা করা যায়। মানুষের একটা লস অ্যাভারশন বা ক্ষতি বিমুখতা প্রবণতা আছে, এবং অ্যাসিমেট্রিক রিস্ক টেকিং বা অসম ঝুঁকি নেওয়ার আর একটা প্রবণতা আছে। সো এই তিনটা প্রবণতা প্রেক্ষিতেই মূলত ফ্রেমিং এফেক্টটাকে ব্যাখ্যা করা হয়। তো প্রথমত, বিহেভিয়ারাল ইকোনমিক্সের প্রসপেক্ট থিওরি বেশ বহুল প্রচলিত, এবং অ্যাকর্ডিং টু প্রসপেক্ট থিওরি পিপল মেক ডিসিশনস অ্যাকর্ডিং টু দ্য পটেনশিয়াল ভ্যালু অফ লসেস অ্যান্ড গেইনস রাদার দ্যান দ্য ফাইনাল কনসিকুয়েন্সেস। সো অর্থাৎ মানুষ যখন ঝুঁকির সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেয়, তখন মানুষ ফলাফলের চূড়ান্ত পরিণতির কথা না চিন্তা করে বরং এই কোনো একটা সার্টেন ডিসিশন প্যাথওয়ে বা সার্টেন একটা ডিসিশন বা সম্ভাব্য সিদ্ধান্তর যে লাভ বা ক্ষতি সেটা বিবেচনা করে। ওই সিদ্ধান্তে আমার লাভ কি হলো, ওই সিদ্ধান্তে আমার কি ক্ষতি হলো, ওভারঅল চিত্রটা কি, এটা অনেক সময় আমরা চিন্তা করি না। এটাই হচ্ছে আমাদের ওই বিহেভিয়ারাল ইকোনমিক্সের বিখ্যাত প্রসপেক্ট থিওরির মুখ্য বিষয়, এবং এটা দিয়ে মূলত ব্যাখ্যা করা যায়। আপনি একটু চিন্তা করতে পারেন যে কিভাবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আসলে ওভারঅল ডিসিশনের কথা না ভেবে একটা আপনার ইন্ডিভিজুয়াল ডিসিশনের কনসিকুয়েন্স না ভেবে ইন্ডিভিজুয়াল ডিসিশনের লস অ্যান্ড গেইন নিয়ে ভেবেছিল। সো এইটার কারণেই কিন্তু আপনি শুরুর দিকে হয়তো খেয়াল করতে পারেননি যে আপনার ডিসিশন মেকিংয়ে আপনি যেটাই নেন না কেন, এ আর বি দুইটা মূলত একই তথ্য বা একই প্রকার ফাইনাল কনসিকুয়েন্স আপনাকে দিবে। সো দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে লস অ্যাভারশন বা ক্ষতি বিমুখতা। সো মানুষ ক্ষতিগ্রস্ত হতে ভয় পায়, এবং তাই মানুষের মাঝে ক্ষতি এড়ানোর জন্য অনেক বেশি একটা প্রবণতা থাকে বা মনোযোগ থাকে, কারণ ক্ষতির প্রভাব লাভের চেয়ে মানসিকভাবে অনেক বেশি। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হলে আমরা যতটা এফেক্টেড হই, লাভ হলে কিন্তু আমাদের উপর এফেক্টটা অতটা হয় না। সো আমাদের একটা ক্ষতি এড়ানোর একটা প্রবণতা কাজ করে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক রিস্ক টেকিং, অর্থাৎ অসম ঝুঁকি নেওয়া। সো লস অ্যাভারশনের সাথে এই বিষয়টা অনেকটাই জড়িত, যে লাভের ক্ষেত্রে মানুষ নিরাপদ সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু ক্ষতির ক্ষেত্রে ঝুঁকি নিতে রাজি হয়। যেমন আপনার সামনে যদি আমি দুইটা অপশন আবার তুলে ধরি, যে অপশন এ, আপনি 100% নিশ্চয়তা আছে যে আপনি 500 টাকা পাবেন, আর অপশন বি 50% চান্স আছে যে আপনি 1000 টাকা পাবেন, আর 50% চান্স আছে যে আপনি কিছুই পাবেন না। সো স্ট্যাটিস্টিক্সের আলোকে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের আলোকে যদি আমি বলি, তাহলে আসলে দুই ক্ষেত্রে আপনার ফাইনাল কনসিকুয়েন্স বা গেইন একই, ঠিক আছে। কিন্তু এটা শুনে বেশিরভাগ মানুষই অপশন এ বেছে নেবে, কারণ আপনি নিশ্চিতভাবেই 500 টাকা পেতে চাইবেন, ঠিক আছে। যে রিস্ক নেওয়ার কি দরকার, এই 500 টাকা তো পাচ্ছি, ওটা নিয়ে নিয়ে আগে, ঠিক আছে। সো হয়তো কিছু মানুষ অবশ্যই যারা একটু রিস্ক প্রবণ তারা হয়তো ওই জিনিসটা অপশন বিটা বাছাই করবেন। বাট দেন অ্যাগেন আমরা কথা বলছি ওভারঅল পপুলেশন টেন্ডেন্সিজ নিয়ে। ব্যক্তিগত প্রেক্ষিতে একজন দুজন কি করে বা খুব ক্ষুদ্র একটা পার্সেন্টেজে মানুষ কি করে সেটা আসলে ওরকম আমরা ভাবছি না।
সো আরেকটু বিস্তারিত যদি আর একটা উদাহরণ নিয়ে চিন্তা করি, যে আপনি আপনাকে যদি এখন বলা হয় যে অপশন সি আর একটা আছে যে 100% নিশ্চয়তা আপনি 500 টাকা হারাবেন, আর আপনার কাছে যে টাকা আছে আমি 500 টাকা নিয়ে যাব। আর অপশন ডি হচ্ছে 50% চান্স আছে যে আপনার কাছ থেকে আমি কোনো টাকাই কেড়ে নিয়ে যাব না, আর 50% চান্স আছে যে আমি আপনার কাছ থেকে জোর করে 1000 টাকা নিয়ে চলে যাব। সো এর মধ্যে যদি কোনটা আপনাকে বাছাই করতে দেওয়া হয়, তো তখন আপনি বলবেন যে আচ্ছা তাহলে অপশন ডিটা নিব, যে 50% চান্স আপনি কিছুই হারাবেন না, আর 50% চান্স আপনি 1000 টাকা হারাবেন। কারণ এতে নিশ্চিত ক্ষতি, যে প্রথম অপশন সিতে যে নিশ্চিত ক্ষতি, হ্যাঁ আপনি 500 টাকা হারাবেনই নিশ্চিত, এখানে অ্যাটলিস্ট 50% চান্স আছে যে আপনি কিছুই হারাবেন না। অর্থাৎ মানুষ নিশ্চিত ক্ষতির পরিবর্তে ঝুঁকি নিতে আগ্রহী যদি ক্ষতি এড়ানোর সুযোগ থাকে। তো এভাবে করে ফ্রেমিং এফেক্টটা আসলে কাজ করে। এখন ফ্রেমিং এফেক্টের কিছু বাস্তব উদাহরণ কি হতে পারে? মূলত বিজ্ঞাপনের ক্ষেত্রে ফ্রেমিং এফেক্ট খুবই কার্যকারীভাবে ব্যবহার করা হয়, এবং পলিটিক্যালি চার্জড কিংবা কোনো প্রোপাগান্ডার ক্ষেত্রেও ওই ফ্রেমিং এফেক্টটাও খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো আমি বিজ্ঞাপন দিয়ে উদাহরণ দিই, প্রোপাগান্ডার নিয়ে উদাহরণ দিলে হয়তো আবহাওয়া পরিবর্তন হলে আপনারা লাঠিসোঁটা নিয়ে আমাকে আবার তাড়া করতে আসতে পারেন আর কি। যাই হোক, সহজ রাস্তায় থাকি। সো পজিটিভ ফ্রেমিং এর উদাহরণ হচ্ছে 80% গ্রাহক বা 80% গ্রাহক এই পণ্য ব্যবহার করে সন্তুষ্ট। আপনি দেখে ভাবলেন যে না, অনেকখানি বা 90% গ্রাহক এই পণ্য ব্যবহার করে সন্তুষ্ট। সো আপনি দেখে ভাবলেন যে পণ্যটি বেশ জনপ্রিয় মনে হচ্ছে এবং সফল মনে হচ্ছে, এই কারণে মানুষ কিনতে এটা উৎসাহিত হবে এবং এটা আমিও কিনবো আর। তো আমি যদি আপনাকে বলি এই পণ্য ব্যবহার করে 20% বা 10% যেটাই হোক না কেন আর কি, যদি 80 বা 90 ধরি ওই পাশে, সো 90% গ্রাহক যদি খুশি হয়, তার মানে 10% গ্রাহক এই জিনিসটা কিন্তু কিনে অসন্তুষ্ট, তখন শুনে আপনার আকর্ষণীয় লাগবে না। তো এই আর একটা উদাহরণ যদি আমরা বিবেচনা করি, যে এই দাঁতের এইভাবে যদি দেখি যে পজিটিভ ফ্রেমে একটা আপনাকে উৎসাহ দিব, বাট পজিটিভ ফ্রেমে এই দাঁতের পাউডার মাড়ি থেকে 99% ব্যাকটেরিয়া দূর করে। আবার যদি এই উৎসাহটাই আমি নেগেটিভ ফ্রেম ইউজ করে আপনাকে দিই, তাহলে হবে এই দাঁতের পাউডার ব্যবহার না করলে আপনার মুখে 99% ব্যাকটেরিয়া থেকে যাবে। ঠিক আছে, সো দুইটা তথ্য কিন্তু একই। প্রথমটায় আপনাকে একটা নিরাপত্তার অনুভূতি দিচ্ছে, আর দ্বিতীয়টা আপনার মাঝে একটা ভীতির সঞ্চার করছে, এবং ভীতির মাধ্যমে আপনাকে ওই দাঁতের মাজনটা কিনতে এক প্রকার চাপ প্রয়োগ করা হচ্ছে। তো এ কারণেই বিজ্ঞাপনদাতারা বিভিন্নভাবে এই ফ্রেমিং এফেক্টটা ব্যবহার করে গ্রাহকদের মনস্তত্ত্বে প্রভাব ফেলেন এবং তাদের ডিসিশন মেকিং নিয়ন্ত্রণ করেন। এবং একজন স্ট্যাটিস্টিশিয়ান বা ডেটা সায়েন্টিস্ট হিসেবেও বা একজন সাধারণ মানুষ বলেন, প্রত্যেকের জন্যই আপনার কিন্তু এই ফ্রেমিং এফেক্টটা আপনার দৈনন্দিন জীবনে আপনার উপর প্রভাব রাখছে। এবং এই জিনিসটা বিবেচনা করেই আপনাকে আসলে সিদ্ধান্তের অনেক সিদ্ধান্তই আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার অনেক সিদ্ধান্ত আপনার পক্ষ থেকেই নিয়ে নেওয়া হচ্ছে। সো এই ছিল আজকে এই ভিডিওটার মুখ্য প্রতিপাদ্য বিষয়। তো এই পুরো আমি যে চারটা ভিডিওর একটা ফ্রেমিং এফেক্ট নিয়ে সিরিজ তৈরি করলাম, সো এই সিরিজের মানে শানে নুজুলটা কি, ডেটা সায়েন্টিস্ট হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন আপনার জীবনে, সো এই বিষয়গুলো নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করছি। তো শানে নুজুল যদি জানতে চান তাহলে সাথেই থাকুন, কথা হবে আবার আপনাদের সাথে পরে ভিডিওতে। আসসালামু আলাইকুম।